নমস্কার, আমরা কাউন্টার শট, বাংলা ভাষায় সিনেমা নিয়ে লেখালেখি এবং ক্রিটিক্যাল চর্চার একটি ওয়েব পোর্টাল। সম্প্রতি আমরা ইউটিউব এবং স্পটিফাইতে একটি পডকাস্ট সিরিজও শুরু করেছি, যেখানে আমরা কথা বলছি ফিল্ম মেকার এবং ফিল্ম মাধ্যমটির সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষজনদের সঙ্গে। আমাদের আজকের আড্ডা পূর্বের একটি ফিল্ম আড্ডারই পরবর্তী অংশ। এখানে আমরা আড্ডা দিয়েছি বাংলাদেশের চিত্র নির্মাতা এবং মেঘদল ব্যান্ডের কণ্ঠশিল্পী এবং ফাউন্ডার মেম্বার মেজবুর রহমান সুমনের সঙ্গে। আমি লাবণ্য, কাউন্টার শটের সম্পাদক। আমার ও মেজবুর রহমান সুমনের আড্ডার প্রথম পর্বটি আশা করি শুনে ফেলেছেন এতদিনে। যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি থেকে এক্ষুনি শুনে ফেলুন। আজ রইল মেজবুর রহমান সুমনের সঙ্গে আমার সিনে আড্ডার দ্বিতীয় এবং শেষ পর্ব। এবার আমি একটু মিথের জায়গাটায় চলে যাই। আপনি হাওয়ায় একভাবে একটা মিথের গল্প বলেছেন, যেটা গল্পের অবতলে রয়েছে মনসামঙ্গল কাব্যটা। কারণ আজকে যদি কেউ মনসামঙ্গল কাব্যটা না জানে বা না পড়ে, তারা কিন্তু হাওয়ার গল্পটা একটা অন্যরকম ভাবে দেখবে। তারা মনসামঙ্গল কাব্যের রেফারেন্সটা হয়তো যে 7 সদাগরের ছেলেকে মারা হয়েছিল, 7জনই আছে ওখানে, 7জন যে মরে যায় পরপর পরপর, চাঁদ মাঝি, চাঁদ সদাগর বা বেহুলা লক্ষিন্দরের ওই ইমেজটা, এগুলো কিন্তু যারা গল্পটা না জানে তারা একটা ফ্যান্টাসির গল্প, একটা অলৌকিক গল্প, মানে পরের দিকে একটা রিয়েলিজম পেরিয়ে চলে যাচ্ছে এরকম একটা গল্প হিসেবে দেখবে। তো এখানে মিথটা অনেক বেশি গল্পের অবতলে রয়েছে, মানে এরকম না যে বলে দেওয়া হচ্ছে প্রচ্ছন্নভাবে। কিন্তু আপনার আবার রূপবানের যে মিথের গল্পটা, সেটা কিন্তু যখন মেয়েটিকে প্রথমবার দেখছি তখনই আমরা ভয়েস ওভারে শুনছি যে এটা রূপবানের গল্প। সেখানে আমরা জানি যে এটা আমরা রূপবানেরই গল্প দেখছি এবং সেটার একটা অ্যাডাপ্টেশন দিই। মানে প্রথমত আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার কাছে মিথ বিষয়টা এত এক্সাইটিং কেন, এবং যখন আমরা 21 শতকে দাঁড়িয়ে একটা মিথের গল্প বলি, সেটা কিভাবে আপনাকে এক্সাইট করে, এবং এই যে একটা গল্পে মিথটাকে খুব প্রচ্ছন্নভাবে রাখা এবং একটা গল্পে বলে দেওয়া যে এটা আমি মিথের গল্প বলছি, এই ভাবনাটা কোথা থেকে আসে? আচ্ছা, এটা আমার কাছে তো মানে গল্প, আমার কাছে মনে হয় যে গল্প আমার কাছে সব শোনা দেখা। আমি আমার দাদি, আমার আম্মু কিংবা আমার খালা, মানে আমার ফ্যামিলির লোকদের কাছ থেকে আমি ছোটবেলা থেকে গল্প শুনছি। আর আমার গল্প শোনা ছোটবেলা থেকেই নানা ধরনের, সবারই আমার মনে হয় আমরা বাঙালি জীবনে এই গল্প শোনাটা ফ্যামিলির মধ্যে একটা ওতপ্রোতভাবে জড়িত। মানে ইলেকট্রিসিটি চলে গেলে গল্প বলতে বসা। তো আমার কাছে মনে হয় যে আমার গল্প বলা মিথ তো নানাভাবে আমাকে অ্যাট্রাক্ট করছে। সেটা হচ্ছে যে আমাদের বাঙালি জীবনে আমাদের এই অঞ্চলের মিথোলজি তো নানাভাবে আমাকে অ্যাট্রাক্ট করছে। আমি ওয়েস্টেও নানা ধরনের মিথ পড়তে হয়েছে, আমি যেহেতু ফাইন আর্টসে। আগ্রহের বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি যে গল্পটা এখন বলছি বসে, সেই গল্পটা 1000 বছর পরেও বলা হবে, আবার সেই গল্পটা 2000 বছর আগেও একবার বলা হয়ে গেছে। আমি এখন আমরা যে 3জন বসে আছি, 1 লক্ষ বছর আগে এরকম 3জনের দেখা হয়েছে, এবং আবার 1 লক্ষ বছর পর আবার 3জনের দেখা হবে। পৃথিবীতে একটা রিপিটেশন। একটা গাছের হাজার হাজার পাতা থাকার পরও প্রত্যেকটা পাতা ছোট্ট ছোট্ট করে ইন্ডিভিজুয়াল, কিন্তু প্রত্যেকটা পাতা দেখতে আবার একরকম। তো গল্পগুলা আবার পুরনো গল্প নতুন করে বললে একটু চেঞ্জ হয়, পাতার মতো দেখতে একই রকম, স্লাইড চেঞ্জ। তো এই চেঞ্জটার মানুষটা আছে আমি 3000 বছর পরে আমার মতো আরেকজন এরকম ফিল্ম মেকার একই রকম ভাবে কথা বলবে, একই রকম আচরণ করবে, একই রকম পুরোনো জিনিস পছন্দ করবে, এবং আমার মতো আরো অসংখ্য মানুষ এই 800 কোটির পৃথিবীতে আছে, আপনার মতো আছে, এবং আমরা একেবারেই ভিন্ন কেউ না, কারো না কারোর মতো এই পৃথিবীতে আছে। আমি কম্পেয়ার করি, মিথোলজি যখন বলি তখন এই গল্পটা মানুষের জানা থাকে, মানুষ কোনো না কোনো ভাবে তার কানে শোনা থাকে। সেই গল্পটার সাথে যখন আমি একটা নতুন গল্প, এই সময়ের একটা গল্প প্রেম করতে চাই, তখন এটা একটা নতুন দর্শকের জন্য দেখতে ও বুঝতে সুবিধা হয়। আমি ওকে নানাভাবে কানেক্ট করতে পারি। শুধু আমার গল্পটা যেটা বলতে চাই সেটা তো নর্মালি বলাই যায়, আমার যেমন পরের ছবিতেও এটা একইভাবে ছাপ আছে। কিন্তু
সেটা আমার আগে টেলিভিশন ফিকশন করতে যেও আমি প্রায় কয়েকটা গল্পে আমি এই মিথকেই কোনো ভাবে আসছে। এটাও আমার পরিকল্পিত না। আমি অনেক এরকম আগ্রহী, মানে ছবি বানাতে বানাতে আমার কাছে মনে হয়েছে যখন আমি টেলিভিশন ফিকশন করছি, তারপরে যখন রূপবান করলাম, হাওয়া করলাম, আমি যখন আমাকে মিথ নিয়ে কথা বলতে আচ্ছা আমি দেখলাম যে আচ্ছা আমার ম্যাক্সিমাম কাজই তো এটা, কিন্তু এটা কোত্থেকে আসলো? আমরা যেমন ময়মনসিংহ গীতিকা পড়ি, তো ওটা আমাদের ময়মনসিংহ অঞ্চল এটাকে লম্বা গীত বলতো। এখন লম্বা গীতকে পরবর্তীতে দীনেশচন্দ্র সেন এটাকে ময়মনসিংহ গীতিকা নামে মানে সংগ্রহ করে এবং সংকলন করে। লম্বা গীতের ঘটনাটা হচ্ছে গ্রামের মানুষরা নৌকায় করে হাটে যেতেন, তো অসংখ্য মানুষ একটা নৌকায় উঠতেন। এই যে 1.5-2 ঘন্টা ধরে, তখন অনেক আগের গল্প, শত হাজার বছর আগের গল্প, তো ওই শত বছর আগে তারা যে 100-150 বছর আগে নৌকায় করে যাইতেন, ওই যাওয়ার সময় যে টাইমটা যেত তারা তখন গান ধরত এবং তার জীবনের কথাগুলো গানের মধ্যে বলতে বলতে একটা লম্বা গীত হইতো, 1 ঘন্টার একটা গীত হইতো। আবার পরের দিন হাটে কিংবা 2 দিন পরে হাটে তারা ওই গানটাই আবার ধরতেন, কারণ গানটা তাদের হয়তো উদ্দীপনা তৈরি করছে। এইভাবে মুখে মুখে গানটা প্রচলিত হয়ে থাকে। সো আমাদের যেটা হয় যে লোকগল্প কিংবা মিথ আমাদের মুখে মুখে থাকে, আমাদের জীবনযাত্রার ভিতরে এটা মিশে আসছে। এবং আমাদের যে প্রেমের গল্পটা বলি, আমি যে সিচুয়েশন, আজকের যে পলিটিক্যাল সিচুয়েশনের গল্প বলি, ধর্মীয় সিচুয়েশনের যে গল্প বলি, সেই গল্প বলতে গেলে সবচেয়ে স্ট্রং জায়গাটা আমি মিথ থেকে নিলেই রিলেভেন্ট হয়। আমি জানি যে এটা বলতে গেলে এখনকার কোনো পলিটিক্যাল ইস্যু টানতে গেলে আসলে আমার কি পূর্ব কোনো পলিটিক্যাল বিষয় আমার মাথায় কাজ করবে না? অবশ্যই কাজ করবে। কিংবা পূর্বের কোনো বিষয় তো আসলে এখনকার পলিটিক্যাল সিচুয়েশনের জন্যই দায়ী কিংবা ঘটনা তৈরি হয়। সেম গল্প বলার জন্য আমার মনে হয় যে ওটা আমার ক্ষেত্রে অনেক আরাম হয়, আমি কোনো একটা কিছুর সাথে রিলেট করতে পারি। যেমন পাতাটা ডালে থাকলেই ভালো, ওরকম পাতাটা শুধু তুলে নিয়ে আসলে শুধু পাতা লাগে, সো আমি একটা ডালের সাথে অ্যাড করতে চাই। সো ওই ডালটা আমার অলওয়েজ মিথ হিসেবে, যেরকম ভাবে আপনার যে চরিত্রগুলো আপনি ঢাকায় খুঁজে পেয়েছিলেন, ওটা যখন একটা মিথের মাধ্যমে গল্পটা বললেন তখন ওটা একটা প্রাণ পেল। কিন্তু মানে এইটা আমি জাস্ট বলছি যে ধরুন এই মিথটা যারা জানে তারা বিষয়টা বুঝতে পারবে, কিন্তু কোন একজন ইন্টারন্যাশনাল দর্শক যদি দেখে তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অন্যভাবে তারা স্ক্রিপ্ট রাইটিং এর সময় আমি মাথায় রাখি যে আমি যে মিথটাকে কানেক্ট করতে যাচ্ছি ওটা যে তার জানতেই হবে আমার কোনো দরকার নেই। সো আমি ট্রাই করি যে ওটাকে একটু সাবটেক্সট হিসাবে রাখা, এবং আমি ওটাকে আমার গল্পের স্ট্রং পয়েন্ট তৈরি করার জন্য, আমি কেন গল্পটা বলছি সেইটাকে আরো স্ট্রং করার জন্য আমি ওই মিথটাকে হয়তো মানে এটাই যে ওই মিথের জগতের মধ্যে যারা আছে তাদের কাছে হয়তো গল্পের রিসেপশনটা একরকম, আর মিথের জগতের বাইরে যারা আছে তাদের হয়তো গল্পের সেটা হয়তো আমাদের দেশের মানুষ বা আমাদের বাংলার মানুষও হতে পারে যারা এই মিথটা সাথে অতটা সম্পৃক্ত নয় বা সংযুক্ত নয়, তারা হয়তো জানে না। হাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, হাওয়া যখন বের হলো তখন প্রচুর লেখা হচ্ছিল হাওয়া নিয়ে, উপর বাংলারও আমি অনেক লেখা পড়েছি, এবং আমি দেখলাম যে লাইক আমাদের এখানে অনেক ফিল্ম ক্রিটিক যারা সিনেমা নিয়ে লেখালেখি করেন তারা অনেক সুন্দর সুন্দর লেখা লিখেছেন। তো সেইগুলো বলতে যে আমি একটা জিনিস দেখলাম যে এই যে মনসা কাব্যটা নিয়ে বারবার উঠে আসে, সেটাকে বলার চেষ্টা করা হয়েছে, সেটাতে কিছু মানুষ মনসা পড়েছে। আমরা মনসার গল্পের বেহুলা লক্ষিন্দরের পার্টটা ছাড়া ম্যাক্সিমাম মানুষই আর পুরো ব্যাপারটা পড়া হয় না কিংবা জানা হয়। কিন্তু হাওয়া দেখতে যে কারো যদি মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে এটা একটু পড়ে দেখি, এরকম অনেক দর্শক আছে আমি শিওর এটা নিয়ে পড়াশোনা করেছে হাওয়া সিনেমা দেখার পর। আবার অনেকে লেখার জন্য আর্টিকেল লেখার জন্য পড়েছে, আবার সেই আর্টিকেলটা আবার অনেক মানুষ পড়েছে, সেইভাবে এক ধরনের জানা হয়েছে। তখন সে সিনেমা দেখতে যে সে একটা পার্সপেক্টিভ থেকে সিনেমাটা দেখেছে, আবার সিনেমাটা দেখা শেষ করে সে যখন আর্টিকেলটা পড়েছে কিংবা এই ধরনের লেখা পড়েছে তার থেকে আচ্ছা এটা, তখন সে আবার দেখতে গেছে। আমি এরকম একটা মানুষের তখন হাওয়া চলছে, তো আমি তখন কোথাও যাইনি, আমার ফার্স্ট বাসার বাইরে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। তো আমার সাথে আমার আরেকটা বন্ধু ছিল, ওই রেস্টুরেন্টে যাওয়ার পর একটা বৃদ্ধ লোক 70 মতো বয়স হবে, সে আমাকে দূর থেকে বারবার দেখছে। আমি মনে করলাম যে আমার ফ্যামিলির কেউ না কেউ। সো আমি কিছুক্ষণ পরে সে আবার উঠে আসলো, তো সে বললো যে আপনি কি হাওয়ার ডিরেক্টর? তা আমি বললাম যে হ্যাঁ। তা বললো যে হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে আমি আমার ওয়াইফ বলছিলাম যে হাওয়ার ডিরেক্টর বসে আছে এসে। তো উনি বললো যে আমি ছবিটা দেখেছি, ছবিটা আমার খুব ভালো লাগছে, আমি ইউনিভার্সিটি লাইফের ছবি দেখেছিলাম, তারপরে উনি আর ছবি দেখেনি। তো ওনার মেয়ে ওনাকে নিয়ে গিয়েছে ছবিটা দেখতে, এবং তারপরে উনি এই ছবিটা আরো 2 বার দেখেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার বন্ধুরা মিলে দেখেছেন, তারপর অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে দেখেছেন, এবং তার মূল দেখার কারণ ছিল প্রথমবারে সে যেহেতু বৃদ্ধ লোক অনেক কিছু বুঝতে পারেনি, সে বলছে যে আমি অনেক কিছু বুঝতে পারিনি কিন্তু ছবিটা আমার অনেক ভালো লাগছে, অনেক কিছু বোঝার আছে তার কাছে, এটা মনে হয়েছে। তাই আমি বলছি না অনেক কিছু বোঝার নেই, এটা আপনি যেভাবে ভালো লাগছে ওইটার জন্যই আমি ছবিটা বানিয়েছি, এটা অনেক কিছু বোঝার নেই। না সে বলছে যে আমি দেখার পরে অনেকগুলো হাওয়া নিয়ে অনেক আর্টিকেল পেয়েছে, তো সেইগুলো সব পড়ার পরে তার মনে হয়েছিল তার সে এগুলো একটু পড়তে চায়, তখন সে টিচার মানুষের একটু এটা নিয়ে পড়াশোনা করেছে,
তারপরে সেটা দেখতে গিয়েছে এবং 2-3 বার দেখার পর তার অনেক কিছু ফিল হয়েছে এবং সেটা সে আমার সাথে সেগুলো শেয়ার করেছে। তো এরকম আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটা হচ্ছে সিনেমা দেখা, আর একটা সিনেমা দেখার পরে আবার ওটাকে নিয়ে বিশ্লেষণ। তো আমি দেখেছি হাওয়ার সময় এটা খুব বেশি হয়েছে, যেটা আমি ইন্সপায়ার হয়েছি। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা যেহেতু হয়েছে, তার মানে আমি এইভাবেই হয়তো ছবি বানাতে চাই। মানে বহু ক্ষেত্রে আমরা সিনেমা দেখি তারপর ভুলে যাই, কিন্তু ওটা নিয়ে যখন আমরা চর্চা করি বা ধরুন কোনো ফিল্ম ক্রিটিসিজম ওটার উপর লেখা হলো বা একাধিক লেখা হলো, তারপর সেই ফিল্ম ক্রিটিসিজমটার সাথেও লোকে এনগেজ করলো, এটা খুবই বড় পাওনা। মানে এটা যারা ফিল্ম ক্রিটিসিজম লিখছে, যারা ছবি বানাচ্ছে, যারা দেখছে, প্রত্যেকের জন্যই। এবং এই সূত্রেই বলি যে আপনাদের হাওয়ার রিসেপশন যেটা হয়েছে বিভিন্ন জায়গায়, বা আমাদের বাংলার কথা বলতে পারি, আমাদের বাংলায় তো শেষ কয়েক বছরে আমি এরকম দেখিনি কোনো ছবি হতে। আপনাদেরই একজনের গল্প শুনেছি, বোধহয় শিবু দা বা কেউ আপনাদের দলের হবে, যে কক্সবাজারে বসে, মানে কক্সবাজারে গেছে কোনো কারণে, চাটা খাচ্ছে, তো সবাই ওখানে সাদা সাদা কালা কালা গান চালিয়ে, মাঝিরা যেরকম কক্সবাজারে করে গান বাজনা করছে ইত্যাদি, এবং এটাই আপনাদের ওই বিহাইন্ড দ্য সিনে ছিল। তখন যখন বলছে যে এটা কোন সিনেমার গান, তখন বলছে হ্যাঁ হাওয়া দেখেছি। এবার ওনারা জানেন না যে উনি দলের মেম্বার, আর কিছু বলেনি। বিষয়টা আমি এই কারণেই বললাম যে যাদের নিয়ে আপনি গল্পটা বলেছেন, মাঝি মোল্লাদের গল্প, তাদের কাছেও ছবিটা খুব জনপ্রিয় হয়েছে। এটা কিন্তু খুব মানে সচরাচর দেখা যায় না এই জিনিসটা, এবং এইটা আমার মনে হয় খুব বড় একটা প্রাপ্তি। এবং এই যে আপনি নিশ্চয়ই তাদের সাথেও গিয়ে পরে কথা বলেছেন ছবিটা তৈরি করবার পর, এই জায়গাটা আপনি কিভাবে দেখবেন? আরেকটা জায়গায় দেখেছিলাম যে একটা কোনো হলে গিয়ে, সেই হলে কোনো ছবি চলে না, তারা বেঞ্চ নিয়ে চলে এসছে দেখার জন্য, আপনি রাত্রিরে গেছেন, আপনার জন্য দাঁড়িয়ে থেকেছে। এই যে একটা ভাইব পাওয়া, মানে এটা হয়তো আমাদের শহরের মানুষের থেকে আপনি অন্যভাবে পাবেন এই জিনিসটা। এইটা নিয়ে কি বলবেন? আমার কাছে আমি তো গণমানুষের গল্প বলতে চাই, গণমানুষের ভেতর দিয়ে যে গল্পটা হয়ে ওঠে সেই গল্প বলতে চাই। আমি এমন গল্প বলতে চাই না যেটা গণমানুষেরকে চাপিয়ে দেওয়া গল্প। আমি তাকে গল্পটা দেখাতে বাধ্য করি, আমি তার কাছ থেকে গল্পটা নিয়ে তাকে দেখাতে চাই। যে গল্পটা মানুষ এড়িয়ে যায়, আমি ওই গল্পটা বলতে চাই। আমি গল্প ফাঁকতে চাই না যে কোনো থ্রিলার, এই জনরা, ওটা সেটা বলতে হবে, গ্ল্যামার, এটার ভিতর দিয়ে গেলে ছবির গল্প টুইস্ট তৈরি হয়, দেন দর্শক খুব আটোসাটো হয়ে বসে থাকে, গল্পটা শেষ কি হবে, এরকম টানটান উত্তেজনা তৈরি করে গল্প বলতে চাই না। আমি গল্প বলতে চাই যেটা গণমানুষের ভেতরের গল্প, সেটা অভিযোগের, সেটা প্রেমের হতে পারে, সেটা আমাদের সোসাইটির নানা বিষয়বস্তুর ভেতর দিয়ে না বলা কথাগুলো আমি গল্পটার ভেতর দিয়ে বলতে চাই। গণমানুষের একটা রুচির গল্প আছে, আমি গণমানুষকে ছোট করে বলতেছি না। ফাইট দেখতে চায়, নাচ দেখতে চায়, এটা দেখতে চাওয়া ক্ষতি না, এটা দেখতে চাওয়া সুন্দর। সে হাড় ভাঙা পরিশ্রম করে, একজন শ্রমিক কিংবা একজন কৃষক কিংবা একজন মুদি দোকানদার যখন, কিংবা একজন টিচার কিংবা একজন স্টুডেন্ট, সে যখন তার জমানো টাকা দিয়ে আমার সিনেমাটা দেখতে যায়, তখন সে বিনোদন নিতে চায়। তার বাকি কষ্টের পর সে এরকম একটা কষ্ট নিতে চায় না সিনেমা হলে, যে সে সিনেমাটা আর একটা চাপ, সে বুঝতে পারছে না এই বেদনা নিয়ে তাকে হল থেকে বেরোলে তার যে পুরো 300 টাকা গচ্ছা যায়। এবং সে মনে করে যে ফিল্ম মেকার এবং এই যে পারফর্মার, যারা নায়ক নায়িকা, তারা আমার সাথে প্রতারণা করলো, আমার 300 টাকা নষ্ট হলো। এইটা আসলে সে মাফ করে না। তখন গণমানুষের রুচির গল্প নিয়ে প্রশ্ন তোলা হয় যে গণমানুষের রুচি তো ভালো না। এখন গণমানুষের রুচিকে প্রশ্ন তুলে একদল আর্ট বলতে এমন আর্ট হয় যে আর্টটা গণমানুষের গল্প বলতে যে গণমানুষের কাছে যেতে পারে না, সেই আর্ট হয় মধ্যবিত্ত ইন্টেলেকচুয়ালের কাছে, যেটা কিছু মানুষ ঠান্ডা রুমে দেখে বিরস মুখে কিছু কথা বলতে থাকে, যেগুলো মানে আর্টটা কি আসলে আমার কাছে মনে হয় যে আর্টটা তো সবচেয়ে সহজ, সিম্পল, এবং সেটার ভিতর দিয়ে পৃথিবীর যত প্রতিবাদ বিপ্লব যা হয়েছে সেটা আর্টটার সাথে অ্যাটাচড হয়েছে। আজ তো কোনো পরিবর্তন করে না আর্ট, কোনো সোসাইটির দিক নির্দেশনা রাতারাতি চেঞ্জ করে দিতে হবে। আর্ট মানুষের মনস্তত্ত্বকে চেঞ্জ করে, এবং সেটা খুবই ধীরে। আমি সেই আফিমটা আবার বানাতে চাই না, যে আফিমটা জন্য দর্শক 300 টাকা খরচ করে আমার ছবিটা দেখতে হুড়মুড় ফাইট দেখে বের হয়ে যাবে এবং শুধু আনন্দ নিয়ে বেরোবে। আমি ওটা দর্শককে বানাতে চাই, যে দর্শক হলের ভিতর যে দেখে আমার ছবি শান্ত হয়ে দেখে ওর ভেতরে আনন্দ নিয়ে কিংবা অভিমান নিয়ে কিংবা কষ্ট নিয়ে কিংবা বিষণ্ণতা নিয়ে ছবিটা নিয়ে বের হবে, কিন্তু ও প্রতারিত হবে এটা আমি মনে করি না। ও জিনিসটা, ওই ছবিটার গল্প কিংবা মেজাজের সাথে ও একাত্ম বোধ করে, ও বুঝতে পারবে সেটা আমার গল্প বলা হয়েছে। আমার আমি যদি মধ্যবিত্তের গল্প বলি তাহলে মধ্যবিত্তকে আমি টাচ করতে চাই, আমি যদি যেই নিম্নবিত্তের গল্প বলতে চাই সেই নিম্নবিত্তকে আমি টাচ করতে চাই। এই কথাটা আমি ধার করলাম সুলতানের কাছ থেকে। সো এস এম সুলতান আমাদের এখানে প্রধানতম শিল্পী,
তো উনি বলছে আমি যেই ছবিটা আঁকি, যে লাউ, যে গরু, যেই ক্ষেত, ওইটা আমার কৃষক দেখে বুঝতে পারে যে ওর বাড়ির লাউটা আঁকা হয়েছে। আমি যেই মাঝির গানটা গাচ্ছি, সেই মাঝি যদি আমার গান না শুনে, সেই মাঝি যদি ইন্টেলেকচুয়াল দর্শক শুধু শুনে মাঝির কষ্ট অনুধাবন করতে চাই, তাহলে মাঝির গান হলো না, মাঝির গান হলো না। সো লালন যখন গান গেয়েছে, লালনের গানের কথা বাণী মধ্যবিত্তের ধরতে বরঞ্চ দেরি হয়েছে, কিন্তু ক্ষেত মজুরের ধরতে দেরি হয়নি। লালনের গান অনুসারী ছিল কিন্তু ওই ক্ষেত মজুররাই। সো লালন তাদেরকে কমিউনিকেট করছে তাদের ভাষায়, যে অসময় কৃষি করে মিছিমিছি খেটে মরে, গাছ যদি হয় নিজের জোরে ফল ধরবে না, তো সময় গেলে সাধন হবে না। এই সময় গেলে সাধন হবে না, এই আইডিয়াটা বলার আগে ও আসলে 4টা লাইন বলে যে তুমি অসময়ে কৃষি করো না, তাহলে মিছিমিছি খাটবা। সো এই যে বাণী, সেই বাণী আসলে আমাদেরকে একটা অনুধাবন তৈরি করে। সেই অনুধাবন হচ্ছে আর্ট গণবিচ্ছিন্ন হওয়া যাবে না, আর্ট গণমানুষের ভিতর থেকে হয়ে উঠতে হবে। সো আমি যে আর্ট ফর্মের কথা বলি, সেই আর্ট ফর্ম গণমানুষের ভেতর থেকে বলতে চাই। এবং আমি যে অ্যাবসার্ডিটির কথা বলি, সেটা কোনো বিদেশি অ্যাবসার্ডিটি না, মানে কাফকার তেলাপোকা হয়ে উল্টা হয়ে পড়ে থাকার গল্প বলতে চাই না আমি, বরং আমার অঞ্চলে যে রূপবানের গল্পটা, কোলের শিশুটা তার স্বামী, এটা আমরা বিশ্বাস করতে পারছি অনেক বছর ধরে, আমি সেই গল্পটা রিপিট করতে চাই। আমার ভেতরে যেই গল্পগুলো আমার চলমান যেই বিষয়ের ভিতর দিয়ে যাই, সেই গল্পটার সাথে আমি আমার মিথের ইন্টারাক্ট করাতে চাই, যে মিথটা আমার সোসাইটির মানুষের জানা। সো আমি গণমানুষকে ছবি দেখাতে চাই আমার মতো করে, আমি যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসের ভিতর দিয়ে গণমানুষকে নিয়ে যেতে চাই। সো আমি ফিল্ম মেকার হিসেবে আমার কথাগুলো বলতে চাই, যেটা ওর কথা, ওর চাও। খুবই ভালো বললেন। এরকম যদি কিছু ছোট্ট গল্প বা ছোট্ট অ্যানেকডোট শেয়ার করেন, যেখানে আপনি গেছেন এবং তারা তাদের কোনো গল্প ছবিটা দেখে বেরিয়ে এসে আপনাকে বলেছে। অসংখ্য মানে দুটো একটা যেটা খুব মেমোরেবল আপনার কাছে। খুব ঘটনা হয়েছে। এটা মানে আমি তো বললাম যে হাওয়ার সময় আমি কোনো সময় হল ভিজিট করি নাই, কিন্তু আমি শেষের দিকে মানুষটির কথা বললেন, এরকম আমার সাথে এখনো ঘটে। মানে এখনো অনেকের সাথে হাওয়া নিয়ে পরিচয় হলে, আচ্ছা আপনি হাওয়ার ডিরেক্টর, তখন আমি আমি অসুস্থ ছিলাম মাঝখানে, তো একটা ডক্টরের কাছে দেখা মানে অ্যাপয়েন্টমেন্ট নিই এবং যাই এই কিছুদিন আগে। তো আমি যখন ঢুকি, উনি আমাকে, আমি মানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি নর্মালি ফোন করে, তো আমি যখন ঢুকি তখন উনি আমাকে দেখে এরকম আমার দিকে তাকায় থাকে, তারপর বলে যে আপনি আমার ফেসবুক রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। তো আমি একটু হেসে দিয়ে আমি মানে ব্যাপারটা একটুও বুঝতে পারছিলাম না। তো আমি বললাম যে মানে, তো বলে যে আমি অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে আপনার ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, আপনি সেটা করছেন, একটু এখন করেন, তারপর আপনার সাথে কথা বলি যে আপনার কি প্রবলেম, আমি শুনি। তো আমি ওটা করলাম, আমি দেখলাম সত্যি উনি আমার নামটা বললেন, আমি নামটা করে দিলাম, তারপর আমি করলাম। তো বললো যে আপনার সিনেমার টিকিট পাচ্ছিলাম না, তো আমি আমার ওয়াইফ দুইবার যে টিকিট পাইনি, পরে 1-1.5 মাস পরে আপনার ছবিটা আমি দেখছি। তাই আমি বললাম যে আচ্ছা আচ্ছা। তো আমি তো দেন ওনার সাথে আমার প্রথম, ওনার অনেক রুগী বাইরে, তারা উনি অনেক কথা বলতে পারবেন না, কিন্তু তারপর প্রায় 15 মিনিট উনি সিনেমা নিয়ে অনেক কথা বললেন। এবং এই এটা কয়েকদিন আগে ঘটনা, এটা মানে আমার কাছে অদ্ভুত লাগছে, যেগুলো ডক্টর খুব ব্যস্ত সিনেমা নিয়ে ভাবতেছে এভাবে। সো এটা আমার কাছে খুবই, কারণ আমাদের এখানে আমি জানি না, কলকাতাতেও মানুষজন সিনেমা দেখে, ওটার জন্য এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এখানে মানুষ সিনেমা দেখে না। সো এটা রিসেন্ট লাস্ট 2 বছর ধরে মানুষ সিনেমা দেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, মানুষ হলে যাচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এটা এরকম একটা ঘটনা। তারপর আমি বলতে চাই যে ধরুন মাঝি মোল্লাদের মাঝি মোল্লাদের ঘটনা হচ্ছে যে আমি একটা হলে গিয়েছিলাম, ঢাকা থেকে অনেক দূরে একটা প্রত্যন্ত এরিয়ায়। সো ওই হলে আমাদের যাওয়ার কথা, আমি খুলনা ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ ছিল, ওটা করে আমি ব্যাক করবো, ওই টাইমে ওই হলে যাওয়ার কথা। তো রাত হয়ে গেছে, আমি আমার যে এক্সিকিউটিভ প্রডিউসার ওকে বললাম যে বলো যে না যায়, অনেক রাত হয়ে গেছে। তখন তারা বলছে যে না, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য, একটু যান জাস্ট। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে চল। তো যেয়ে দেখি প্রায় 1,500 মানুষ ওখানে হলের সামনে দাঁড়িয়েছে, এবং একটা লেট নাইট একটা শো হবে, সেটা হাওয়ার, এবং ওটার জন্য তারা ওয়েট করতেছে, বিকজ অফ আমরা আসবো এই জন্য। ওখানে দর্শক সারিতে যারা ছিলেন, কিংবা ওখানে যারা ছিলেন, ম্যাক্সিমামই হচ্ছে খেটে খাওয়া মানুষজন, সিঙ্গেল স্ক্রিনে। তারা হাওয়া নিয়ে যে উচ্ছ্বাস, এবং প্রত্যেকের নাম ধরে বলছে অনেক বিষয়। পরে আমরা তাদের কয়েকজনের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এবং তারা এমনভাবে কথা বলছিল যে মনে হচ্ছিল যে তারা
এখানে অনেক মানুষ ছিল যারা ছবিটা এর আগেও আরেকবার দেখছে, কেউ 2বার দেখেছে। সো এরকম একটা ঘটনা আমাকে খুবই মুগ্ধ করে। পাহাড়ে একটা ঘটনা আছে, যেটা হচ্ছে আমি পাহাড়ে একটা শ্যুট করতে গিয়েছি। তো আমাদের পাহাড় মনে হচ্ছে একেবারে বর্ডার ইয়ে, সেখানে সিনেমার কথা পৌঁছায় না এত সহজে। তো এখানে কিছু পাহাড়ি ছেলে মেয়ে মহিলা একসাথে হয়ে সাদা সাদা কালা কালা গানটা গাচ্ছে। তখন দূর থেকে পাহাড় থেকে এই শব্দটা আসতেছে। তো তারপর আমরা হেঁটে হেঁটে ওখানে দাঁড়িয়ে নিয়ে যাওয়া যায় না, আমরা হেঁটে হেঁটে ট্র্যাক করে নামছিলাম। তখন আমরা দেখলাম তারা ওখানে বসে আছে। ওখানে যাওয়ার পর আমাদের প্রোডাকশন বয় কেউ একজন ফাঁকে বলছে যে কি আপনারা হাওয়া দেখছেন? তো তারা কয়েকজন চিৎকার দিয়ে বললো যে এখানে তো সিনেমা হল নাই, দেখতে পারি না, হাওয়ার গান শুনি। আমাদের সিনেমায় যারা ছিলেন, মানে সিনেমায় মানে আমরা যে বোটটা, ওই বোটে প্রায় 10-15 জন মাঝি মাল্লা ছিল। তাদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। তারা আমাদের টিমমেট হয়েছিলেন, এই নৌকার সমস্ত কাজ তারা করছিলেন, শুটিং এর সমস্ত কাজ। সো আমরা যেদিন ছেড়ে আসছিলাম ওই নৌকাটা শুট শেষ করে তারা সবাই কাঁদছিলেন আর কি। কয়েকজন মাঝি মানে অঝরে কাঁদতেছিল যে আমরা এতদিন 40-45-50 দিন তাদের সাথে থেকে আজকে চলে যাচ্ছি। সো ওনারা প্রত্যেকেই সিনেমা দেখে আমাকে ফোন দিচ্ছে, প্রত্যেকেই বিভিন্ন, আমরা তাদেরকে টিকিট পাঠিয়ে দিয়েছিলাম আর কি, কারণ তারা ওই বোটের ছিল না। আর তারা ওই যেটা হয় যে অন্য বোটে চাকরি নিয়ে নেয় আরেক বোটে, সো তারা বিভিন্ন বোটে চলে গিয়েছিল। কিন্তু তাদের যেহেতু সবার সাথে যোগাযোগ ছিল, আমরা তাদেরকে টিকিট পাঠিয়েছিলাম। তাদেরকে আমরা স্ক্রিপ্ট বলি নাই, কিছু বলি নাই, কিন্তু তারা সিনেমার শুটিং দেখে দেখে তারা আমাদেরকে গল্প বলে দিত, যে মানে আমাদের সিনেমা কি গল্প সেটা তারা শুটিং দেখে দেখেই নিজেরা এডিট করে ফেলছে। তো তারা পরবর্তীতে যখন সিনেমাটা দেখে উইথ মিউজিক সবকিছু সহ, তো তারা প্রত্যেকেই এত ইমোশনাল ছিল যে আমাকে যখন ফোন দিত, মানে এক একজন প্রায় 10-15-20 মিনিট করে কথা বলতো। যখন সাদা সাদা কালা গানটা হিট হচ্ছিল তখন সবাই আমাকে ফোন দিত যে ভাইয়া আমাদের এখানে গান গাও। হয়তো তার পাশে বাঁচতেছে, সে সাথে সাথে আমাকে ফোন দিচ্ছে, হয়তো সে কোনো একটা মুদি দোকানের সামনে কিংবা সেলুনে। সো এই আবেগগুলো খুব ইন্টারেস্টিং। আমাদের যে মেকআপে ছিল সঞ্জয়, কলকাতা, সাথে সাথে কালা কালা গানটা যখন হিট হচ্ছে তখন কলকাতাতে অনেক হিট গানটা। তো এরকম মাঝে মধ্যে অদ্ভুত টাইমে তখন ফোন দিত, লাইক রাত 11টার দিকে কোথাও সাথে সাথে কালা কালা গানটা বাজছে, ও আমাকে ফোন দিয়ে ভাই শোনো এখানে গানটা বাজছে, কিন্তু এখানে তো যাতা হয়ে যাচ্ছে কলকাতায়। এগুলো মজার আলাপ আছে। এই যে আপনি ইমোশনের গল্প বলতে চেয়েছিলেন, কোথাও গিয়ে সত্যি মানে গল্পের থেকেও বেশি ইমোশনটা কনভে হয়েছে, সত্যিকারেরই কনভে হয়েছে। হ্যাঁ, মানে মানুষের সাথে যখন মানুষ ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং সেটা যখন বহু মানুষের হয়ে ওঠে, তখন তো সেটা আসলে অন্য একটা ভাইব্রেশন তৈরি হয়। আমার কাছে মনে হয় সিনেমার থেকে সেটা আরো গুরুত্বপূর্ণ। মানুষ তো একসাথে হইতে পারি না, আমরা একসাথে একটা কথা বলতে পারি না, একসাথে একটা মতে আসতে পারি না। যখন একটা গান আমাদেরকে একসাথে করে, যখন আমাদের একটা সিনেমা একসাথে করে, তখন তো আমরা জোর পাই। যদি কোনো বিপ্লব হয় তখন কি অনেক মানুষ একসাথে হয়, তখন অনেকগুলো হাত উপরে ওঠে, তখন একটা জোরটা ডিফারেন্ট। তো ওটাও তো অনেকদিন হয় না। সো ওরকম একটা গান, কবিতা, সিনেমা তো যদি কিছু মানুষকে একসাথে করে, ওটার শক্তি যে অন্যরকম, সেটা আমি প্রথম টের পাই আসলে হাওয়া। আরেকটা জিনিস হাওয়ার ট্রেলারেও দেখেছি এবং বহু জায়গায় দরিয়ায় কত কিছুই হয়, মানে দরিয়ার যে নানা রকম গল্প, এবং এটাও একটা মিথের গল্প। আপনারা যেহেতু মানে এটা একটা পার্সোনাল প্রশ্ন, আপনারা যেহেতু অনেকদিন সমুদ্রে কাটিয়েছেন, মাঝ সমুদ্রে চলে গেছেন সেন্ট মার্টিন দ্বীপ থেকে, আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে যেটা হচ্ছে যে মোর দ্যান রিয়েল, যেটা আপনারা ফেস করেছেন শুটিং করতে? ডিজাস্টার হয়েছে এরকম কিছু হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ আমরা অনেক মানুষ একসাথে ছিলাম, শুটিং ডিফারেন্ট কেস। কিন্তু আমার কয়েকটা ঘটনা আছে। একটা হচ্ছে আমি যখন সাউন্ড করতে যাই সমুদ্রে সিনেমা শেষ করার পর, কিংবা যখন আমি কিছু মাছের শ্যুট করতে যাই, যেখানে মাছ উঠে সেইগুলার আমি রিয়েল নৌকা থেকে শ্যুট করতে যাচ্ছিলাম। সেটা সিনেমা শুটিং 1 বছর পরে আমি এটা করি, তখন কোভিড চলছিল। ওই সময় আমি যখন যাই তখন আমি গভীর সমুদ্রে যাই একটা ছোট্ট নৌকা নিয়ে, আমরা 3-4 জন, ছোট্ট টিম। ওখানে কোনো পারফর্মাররা ছিল না, আমরা টেকনিক্যাল টিম। ওখানে আমরা প্রায় 7-8 ঘন্টা বোট চালিয়ে অনেক গভীরে যাওয়ার পর ওখানকার লোকজন আমাদেরকে দেখে বলে যে ভাইয়া আপনারা ব্যাক করে যান। তা আমরা বলবো কেন? বলে যে আজকে ঝড়ের সম্ভাবনা আসছে, ওরা কিন্তু থাকবে, ওরা অভ্যস্ত, আপনারা টিকতে পারবেন না, আপনারা চলে যান, দ্রুত চলে যান, আপনারা আজকে করেন না, আপনারা 3-4 দিন পরে আসেন। তো আমরা বললাম যে না, আমরা তো এটা এখন আমরা ঢাকা থেকে প্ল্যান করে গেছি, আমরা করতেই হবে। তা আমরা বললাম যে ঠিক আছে, আমাদের বেশি সময় লাগবে না, 1-2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। বলছে তাহলে করে ফেলে। কিন্তু করতে করতে আমাদের একটু সময় লেগে যায় এবং আমাদের বিকাল সন্ধ্যা হয়ে যায়। দেন আমরা ব্যাক করি, তখন সুন্দর ওয়েদার, খুব ভালো। দেন যখন আমরা ব্যাক করি তার 1-1.5 ঘন্টা পর সমুদ্রে ফিরতে আমাদের 5-6 ঘন্টা লাগছে। তারপর
এই 1-1.5 ঘন্টা সুন্দর করে আসছি, তারপরে 5-6 ঘন্টা আমাদের সাথে যেটা হয়েছে সেটা পুরো সিনেমা করার সময় যে ভয়টা পাই নাই, ওই সময় আমরা সেই ভয়টা পাই এবং আমি বারবার বলতেছিলাম এইবার যদি বেঁচে যাই আর কোনোদিনও সমুদ্রে আসবো না। একটা মহাশূন্যের মধ্যে আমি যাচ্ছিলাম, মনে হতেছিল ওটা একেবারে অমাবস্যা ছিল, ডার্ক, শুধু নৌকাটা দেখা যাচ্ছিল, চারদিকে অন্ধকার, একটা মহাশূন্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এবং ওয়েভ হচ্ছিল 25 ফিট 30 ফিট উপরে উঠে যাচ্ছিল, নৌকাটা আবার নামছিল, এরকম প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে। মাঝি বলতেছিল সমস্যা নাই সমস্যা নাই, একটা টাইম মাঝি বলে যে ভাই সবাই লাইফ জ্যাকেট পরে। তখন আমরা বুঝলাম যে হ্যাঁ তাহলে এখন বিশাল সমস্যা। শুটিং করতে যাই যেই আমরা একটা বুলবুলের মধ্যে পড়েছিলাম 4 দিন, বাট সেটা আমরা সেফ ছিলাম, তাও প্রথম দিন একটু ঝামেলা পড়ছিলাম, তারপর আমরা আমাদের বেস ক্যাম্পে চলে আসছিলাম। বাট ওইটা ছিল আমাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা। সো সমুদ্রে যে কি ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায় জাস্ট 30 মিনিটে, সেটা আসলে আমরা সিনেমাতে বলতে যে সিনেমার পরে যে আমরা এটা টের পাইছিলাম। সো এটা মনে থাকবে সারা জীবন। ওটা আসলেই মাটিতে পা দিয়ে আমি মনে মনে বলছি বেঁচে গেলাম, মানে একেবারে বেঁচে গেলাম, এটা আমি একেবারে সবাই আমরা মনে মনে বলছি, মানে মাটিতে পা রাখছে এবং আমরা বলছি বেঁচে গেলাম। আমি একটু অ্যাক্টিং নিয়ে কথা বলবো, মানে আপনার অ্যাক্টিং এর। তার আগে আমি একটা জায়গায় আসি যে আপনি ফিল্ম ক্রিটিসিজম, ফিল্ম রিভিউ এর কথা বলছিলেন। আমি অনেকগুলো রিভিউতে দেখেছি, যেটা মানে পড়েছি, যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে একটা মিস ইন্টারপ্রিটেশন এবং মিথটাকে কোনোভাবে বুঝতে না পারা। সেটা হচ্ছে যে বহু বহু মানে একাধিক রিভিউতে, কলকাতার কয়েকটা পত্রিকায়, ন্যাশনাল পত্রিকায়, যে গুলতি যেহেতু সমস্ত চরিত্রের মানে স্কিন বা রং ভীষণ ক্ষয়ে যাওয়া, যত সময় যাচ্ছে তত তাদের স্কিন মলিন হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু গুলতি ভীষণ গ্ল্যামারাস লাগছে, গুলতিকে আলাদা করে অন্য চরিত্রদের মতো লাগছে না, তার ত্বক কালো হয়ে যাচ্ছে না। তো এটা অনেকে বলছে যে এটা খুব গুলতিকে একটা ওভার গ্ল্যামারাইজড করে দেখানো হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যেটা মিস ইন্টারপ্রিটেশন, কারণ গুলতি একটা রূপকথার চরিত্র, মিথিক্যাল চরিত্র, যেখানে বাকিরা একটা রিয়েলিটির প্লেনের আছে, গুলতি সেই প্লেনটাতে নেই, গুলতি আরো সেই রিয়েলিটিটাকে ছাপিয়ে একটা গল্পের চরিত্র, ফ্যান্টাসির চরিত্রে চলে গেছে। সেই কারণেই হয়তো গুলতি আলাদা করে গ্ল্যামারাস, বা তার চুল, তার পোশাক, তার মেকআপটা কিন্তু ডিস্টিংক্ট অন্যান্য চরিত্রের থেকে। তো এইটা কি মানে আপনি কি বলবেন এই যে ভুল ইন্টারপ্রিটেশনটা হয়েছে সেটা নিয়ে, এবং আপনার যে ভাবনা সেটা নিয়ে? না, গুলতিকে আমরা বিউটিফুল দেখতে চাইছি, এটা অনেকগুলো কারণ আছে। আমরা প্রথমত যেহেতু দেবীকে ইন্টারপ্রেট করতেছি, সেটা গুলতি কোনো লৌকিক ক্যারেক্টার না, ও অলৌকিক চরিত্রই। এখন হয় কি মানুষটা ছবি দেখতে 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 একটা জায়গায় যে গুলতি অলৌকিক ক্যারেক্টার, সেটা আসলে রিভিল, কিন্তু সিনেমা প্রথমে তো একটু খটকা লাগার কথা, সেটা লেগেছে। আবার অনেকে পুরো ছবিতেই গুলতিকে সামঞ্জস্যপূর্ণ মনে করেনি। আরো একটা জিনিস, মানে এটা কি যখন যেটা বলছিলাম যে যারা মিথের দুনিয়ার কাছাকাছি অনেক বেশি, ধরুন মাঝি মোল্লাদের গল্প, যেহেতু তারা এই মিথটার অনেক কাছাকাছি, তারা যখন দেখছে তাদেরও কি সেইটা ওরকম ঠেকেছে নাকি তাদের কিন্তু লাগেনি? যারা কোথাও থেকে মিথের দুনিয়াটার বাইরে, তারা হয়তো ওই জিনিসটাকে, যারা ওটাকে রিলেট করতে পারছে না তাদের লাগছে, কিংবা যাদের রিলেট করতে পেরেও যারা মনে করতে চায় যে না ওটাও ওরকম রিয়েলিস্টিক হওয়া উচিত, সেটা একটা ধারণা। আমি গুলতিকে এরকমই মেকআপ দিতে পারতাম, ডার্ক এই সেই করে, বাট আমার কাছে মনে হয়েছে তখন গুলতির যেই আবেদন আর অলৌকিকতা, সেটাকে আমরা উচ্ছন্ন হয়ে যেত। সেটা আমি তো সেটাকে চেয়েছি যে এই না হলে গুলতির পোশাকের সলিড কালার রাখার এবং পার্পেলের ওই টোনটা রাখার কারণটা কি, ওকে পপ করানোর চেষ্টা করা হয়েছিল। যদি আমি ওকে ডাল করতে চাই তাহলে তো কালারটা আমি এটা দিতামই না, যে আদার্স চরিত্রগুলোর যে মনোক্রোমেটিক টোন, সেটাকেও গুলতির ক্যারেক্টারে আমি আনতে পারতাম। মানে যেহেতু আমি বাকি 8 জনকে পেরেছি, গুলতিকে না পারার কিছু, গুলতির চরিত্র অন্য চরিত্রের মতো রুক্ষ করতে পারতাম, কারণ অন্য চরিত্র মেকআপ দিয়ে আমরা রুক্ষ করেছিলাম। আর গুলতির শাড়িটা যে আমরা অনেক ওয়েদারিং করেছি, বা দেখবেন যে ওটা ময়লা করা হয়নি, যেটা অন্য চরিত্রের মধ্যে আছে। বাট কারণ হচ্ছে আমি গুলতিতে একটা দেবীও নৌকায় উঠে এসেছে এবং এটা নাগর চোখের ভেতর দিয়ে, নাগর দৃষ্টির ভেতর দিয়ে আমরা গুলতিকে উপস্থাপন করেছি। সো এটা সত্য না। সো আমি যদি নিজেই এটাকে সত্য ভাবার ট্রাই করি, তাহলে তো আমি ফিল্ম মেকার হিসেবে, মানে মুরাকামি একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি আমার অনেক গল্পে কি হবে শেষে আমি নিজেই জানি না। সো ওটা একটা ঘটনা, কিন্তু আমি তো এখানে জেনে বলছি যে আমি তো জানি যে গল্পের এই জায়গাটায় আমি ওকে এইভাবে প্রেজেন্ট করতে চাই।
সে কারণে আমার ব্যাপারটা এরকম ছিল। কিন্তু এটা সমালোচনা প্রবলেম নেই, কারণ মানুষ তো আসলে হয়তো ওটা করলে আরেক রকম হইতো, সেটা আমি হয়তো ট্রাই করি নাই। আমার তখন এই ক্যারেক্টারটা ভাবাটাই হবে তখন ছিল না। এটা আমার কোথাও একটা কি মনে হয় যারা ওই মিথের দুনিয়াটার বাইরে বা যারা ওই মিথের ওই চোখটা দিয়ে সিনেমাটাকে দেখছে না, তাদের ক্ষেত্রে হয়তো এটাকে ওই ঠেকেছে। মানে আমি এটা নিয়ে আমি অনেক ধরনের লেখা পড়েছি এটা নিয়ে, সো কোনোদিন এটা নিয়ে কথা বলতে চাইনি, কারণ কখনো বলতে ইচ্ছা করেও নি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা মানুষ নানাভাবে ভাবুক, কেউ এটা নিজের মতো করে ভাবুক, এটা যদি তার মনে হয় যে এটা রং হয়েছে সো সেটাই তো। আমি তো আর সিনেমা গান গাওয়ার পরে তো বলতে পারবো না গানের সুরটা এরকম, এটা সিনেমাতেই বলতে হবে আমাকে। হ্যাঁ, তো আরেকটা জিনিস, আপনি যে কোনো ছবির ক্ষেত্রেই অ্যাক্টরদের সাথে একটা লম্বা ওয়ার্কশপের প্রসিডিউর যায়। রূপবানের সময় যিনি অ্যাক্টর ছিলেন ওনাকে আপনি বলে দিয়েছিলেন যে একটা ঘরে থাকবেন, ফোন আপনাকে দেওয়া হবে না, ফেসবুক বন্ধ করে দিন, ইনস্টাগ্রাম বন্ধ করে দিন, মানে এক ধরনের মেথড অ্যাক্টিং এর মধ্যে দিয়ে আপনি অ্যাক্টরদের নিয়ে যান। চঞ্চল চৌধুরীর ক্ষেত্রেও এই চাঁদমাঝির চরিত্রটা করার সময় বেশ খানিকটা মেথড অ্যাক্টিং এর প্রসিডিউর। এই ব্যাপারটা যদি একটু বলেন যে আপনি কিভাবে এই সময় দাঁড়িয়ে মেথড অ্যাক্টিং কে দেখেন, কারণ আমাদের তৃতীয় বিশ্বের দেশে মেথড অ্যাক্টিংটাকে সাস্টেন করাটা মানে খুব একটা সাস্টেনেবল নয় আর কি, আমাদের ওই পরিকাঠামোটা নেই যেটা ইউরোপ বা আমেরিকায়, মানে আমেরিকায় তো মূল আর কি মেথড অ্যাক্টিং স্কুল রয়েছে, সেটা আমাদের নেই। কিন্তু তারপরেও আপনি যখন মেথড অ্যাক্টিং এর মধ্যে দিয়ে চরিত্রদের নিয়ে যান, সেটাকে আপনি কিভাবে দেখেন? আর তাছাড়াও মেথড অ্যাক্টিং ছাড়াও আপনার যে লেন্দি অ্যাক্টিং ওয়ার্কশপ, যেটার মধ্যে দিয়ে চরিত্রগুলোর আদান প্রদান হয় এবং সেটা সেটে গিয়ে একটা খুব সুন্দর কোঅর্ডিনেশন তৈরি করে, এই পুরো জিনিসটা নিয়ে আপনি? আমি নিজে অ্যাক্টিং খুব ভালো বুঝি না, সো আমার কাছে যেটা মনে হয় যে আমি এক ধরনের অ্যাক্টিং চাই আমার কল্পনায়। আমি যখন ছবির গল্পটা ভাবতে থাকি, স্ক্রিপ্ট যেহেতু আমি লিখি নিজে, সো আমি ডায়ালগ লেখার সময় আমি হচ্ছে যে কোনো জায়গায় গেলে আমি ওই অঞ্চলের মানুষের সাথে মেশার ট্রাই করি ছোটোবেলা থেকেই। আমি আমার নানু বাড়িতে গেলে আমি গ্রামে ঘুরতে থাকি, সো আমি কোথাও শুটিংয়ে গেলে আমি ওই এলাকায় ঘুরতে থাকি, ওই এলাকার মানুষের সাথে বসে বসে কথা বলি, আড্ডা দিই। তখন আমি ওকে অবজার্ভ করি, ও কীভাবে কথা বলে সেটা আমার মাথায় থেকে যায়। এরকম অসংখ্য চরিত্র আমার মাথায় থেকে যায়। আমি যখন স্ক্রিপ্ট লিখি তখন আমি কোনো চরিত্র ওইভাবে ফলো করতে থাকি, সেই চরিত্রকে নিয়ে কিংবা 2-3টা চরিত্রকে নিয়ে আমার কোনো একটা চরিত্র গঠন, এটা একান্তই আমার ইমাজিনেশন। তখন এই চরিত্রটা করতে গেলে কোনো অ্যাক্টরকে যখন আমি এটা বুঝাতে চাই তখন সেটা ঘটে না, আমি খেয়াল করে দেখছি। তখন আমি একটা যাপনের মধ্যে নিয়ে যেতে চাই চরিত্রটাকে। তখন আমি বলি যে এটা করতে চাইলে আমাকে এরকম করে সময় দিতে হবে যে 3 মাস 4 মাস 6 মাস এটার মধ্যে থাকতে হবে। তখন আমি ওকে নানাভাবে, লাইক আপনি যদি এখন অন্ধ হন, একজন অন্ধ ব্যক্তিকে জিন্সের প্যান্টের টেক্সচার বোঝাতে গেলে তাকে তো জিন্সটাকে হাতে দিতে হবে, তখন সে টেক্সচারটা ধরে বুঝতে পারবে। কিংবা আমি যদি বলি যে এই হাতলটা না একটু খসখসে, আপনি বললেন কেমন, তাই বলে অনেকটা জিন্সের মতো, কারণ জিন্সটা আপনি জানেন। সো আমি আসলে অ্যাক্টিংটা এরকম করে বোঝানোর চেষ্টা করি, মানে নানা ধরনের উদাহরণ দিতে থাকি যে এটা ওই রকম, আমার ক্যারেক্টারটা ওইটা এরকম হইতে পারে, আচ্ছা ওইটা একটু দেখে আসেন। আমি বিশ্বাস করি যে রিক্সা চালায় আমার পারফর্মারকে পারফেক্টলি প্রথমে রিক্সা চালানো শিখতে হবে, অ্যাক্টিংটা দরকার নেই। যে নৌকা চালায় আগে নৌকাটা ভালো মতো চালানো শিখতে হবে, নৌকা চালানোর অ্যাক্টিং যদি করে তখন 2টা অ্যাক্টিং হয়ে যায়। এই 2টা অ্যাক্টর আমার সেটে দরকার নেই, আমার দরকার যে ওই চরিত্রটা করছে। সো প্রথমত এই রিক্সা চালানো অ্যাক্টিং করা, আর তারপর হচ্ছে নিজে একজন অ্যাক্টর হয়ে ওই অ্যাক্টিংটা করা, এই 2টা একটা প্রবলেম হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ও যদি রিক্সা চালক হয়ে যায় তাহলে আর প্রবলেম হয় না। তো আমি যে চরিত্রটা করে ওকে ওই চরিত্র নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো ওই চরিত্রটা নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হয় যে, লাইক রূপবানের কথা বললেন, ওকে আমি শ্যুটের আগে 10-12 ঘন্টা বাথরুমের মধ্যে আটকে রাখছিলাম এবং ওকে খুব বেশি ব্রিফ করে পড়ি নাই, তাহলে ও কনসিয়াস হয়ে যাবে, ও মনে করবে যে সুমন ভাই বাথরুম, কারণ এর আগে পরে 2-3 মাস কাজ করছে, মনে করবে যে। সো আমি ওকে বলছি যে তুমি বাথরুমে থাকো বলে, ওকে বাথরুমে আটকে রাখো, তো ওকে আটকে রাখছে। মনে করছে কি আমাকে দিচ্ছে, এক ধরনের ওর সাথে ও কোনো কিছু বেয়াদবি করছে, কোনো কিছু করে এক ধরনের করা হচ্ছে। যাই হোক, ও যে যাই মনে করুক সেটা আমি যাই না। তোকে আমি এরকম বাথরুমের মধ্যে লক করেছি, তখন ওই রূপবানের আর্টের কাজ চলতেছিল। কতক্ষণ ছিল? অনেক ঘন্টা ছিল। এরকম 7-8 ঘন্টা 10 ঘন্টা হবে। ওকে খাওয়ারও দেওয়া হয়েছে, পরে বলছে, তখন আমাকে ভয় কিছু বলে নাই, আমাকে পরে বলছে যে না অকারণেই ভয় পায়, কিন্তু ও বলছে যে ও ওখানে থেকে যখন ওকে প্রোডাকশন বলে বলছে ক্ষুধা লাগছে, তখন ওকে বেরো এসে খেয়ে আবার ঢুকে গেছে। কারণ আমি যদি আবার দেখি, যাই হোক, ওটা আমি ওর সাফোকেশনটা ফিল করতে চাচ্ছিলাম। এখন ওইটার মধ্যেও ছিল 3 মাস, কিন্তু আমি যেহেতু একটু পরে শুটে যাবো,
সো আমি ইমিডিয়েট, ওই বাথরুমটা ভালো ছিল না, ওই বাথরুমে বেশিক্ষণ থাকাও যাবে না, ওটা 10 মিনিটসই থাকার ডিফিকাল্ট আমি জানি, কারণ ওই বাথরুমটা দেখে আসছে, এটা হসপিটালের বাথরুম, বিভৎস। তো ওইটার মধ্যে থাকতে গেলে ওর ভালো লাগবে না, ও এমনিতেই গরম এই অস্থির হয়ে যাবে। সো যখন ওই অস্থিরতাটা বেরোইছে তখন আমি ওই রাতের সিকোয়েন্সটা করতে আমার জন্য সুবিধা হয়েছে। ও এমনি ট্রমাটাইজ হয়েছিল। যখন শুটিংটা শেষ হয়েছে তখন ওকে আমি মানে এর আগ পর্যন্ত ওর সাথে আমি খুব একটা সুন্দর ব্যবহার করছিলাম না। যখন শেষ হয় তখন ওকে আমি থ্যাঙ্কস দিই এবং আমি বলি যে তোমার সাথে খুবই খারাপ করলাম, এই 5 দিনের শ্যুট ছিল, সো সরি, এসে তুমি কালকে অফিসে আসো, তোমার সাথে কথা বল। তারপর ওকে আমরা বলি যে এইটা গুলতি ক্যারেক্টার করতে যে আমরা এটা করছিলাম, আমার পুরোটা 6 মাসের একটা রিহার্সাল হয়েছে, যে শুটিংয়ের আগে আমরা 5 দিন আগে পারফরমেন্সের ছুটি বলছি যে এই যে 6 মাস রিহার্সাল করলাম, এখন তোমরা বাসায় যাবা, আপনারা যার যার নিজেদের কাজ আসছে, কারণ আমরা 1-1.5 মাসের মধ্যে চলে যাবো, 1.5 মাসের জন্য থাকবো ওখানে, সো আপনারা যার যার কাজগুলো করে ফেলেন। যখন চলে যাব শুটে তখন ওই 5 দিনে আমরা ডিসিশন নিলাম যে আমরা কয়েকটা মিটিং করলাম যে আমরা কার সাথে কি ধরনের আচরণ করবো টিম হিসাবে। তো আমরা গুলতির বেলায়, যেহেতু গুলতি হতেছে এই 8 জনের বন্ধুত্বের বাইরের ক্যারেক্টার, সো ওকে ওই এলিমিনেশন তৈরি করতে চাইছিলাম। তো আমরা বলছিলাম যে গুলতির সাথে কেউ কমিউনিকেট করবে না, ওর খাবার ও খাবে, ওকে প্রোডাকশন থেকে খাবার দেবো না, ও নিয়ে খাবে ক্ষুধা লাগলে, কিন্তু ওকে পাত্তা দিও না, ওকে ওর মতো থাকতে দাও। তো ওটা ওই এলিমিনেশন তো পড়ে গেল, ওর সাথে কেউ গল্প করে না, যেদিন সিনেমার শ্যুট হয় না সেদিন ও রুমে একা থাকে। এটাকে ওর সুবিধাও হয়েছে কিছু, ওর মনস্তাত্ত্বিক অসুবিধাও হয়েছে টিমের প্রতি। তারপর যখন শ্যুট হয়েছে তখন সবাই মিলে আমরা এটা ওকে বলছি যে এটা করা হয়েছে। তো ও পরে এটা ও বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমি এটা করতে পারতাম হয়তো, কিন্তু আমার স্কিন এটা আসতো না, কিন্তু আমি আসলেই ওই সময় খুবই এলিনেশন ফিল করছি, আমি সবার থেকে আলাদা এই পুরো টাইমটা ফিল করছি। ওর যখন বন্ধুত্বের গল্প চলে এসেছে মানে উর্কেশ পার্কেসের সাথে, তখন আমরা উর্কেশ পার্কেসকে বলছি ওর সাথে যে গল্প করো, ও আবার বলছে যে টিমের কেউ আমার সাথে ইয়া করে নাই, কিন্তু উর্কেশ পার্কেস করছে, এরকম আর কি। ও শেষ করার পরে সবার তো কোনো না কোনো ভাবে অ্যাক্টিংটাকে বের করে নিয়ে আসতে হয়। আমি আসলে মনে করি যে আমি যে রিয়েল ক্যারেক্টারটা দেখি কিংবা কোন ক্যারেক্টার দেখি, আমি ওটাকে নানাভাবে ট্রাই করে ওই কোন সাইকোলজি থেকে ওকে ডিল করলে কিংবা কোন মানুষটা কেমন, ওটা আমি প্রথম অ্যাক্টরের সাথে কথা বলি যখন শুরুতে, তার সাথে আমি এই গল্পটাই করি, নানা রকম গল্প করে তার পার্সোনাল লাইফ, তার জীবন, তার কাজ, তার আইডিয়া, তার এক্সপিরিয়েন্স, এগুলা জানতে জানতে তার কাছে মিশতে চেষ্টা করি। তাকে নিয়ে বাজারে যাই, তাকে নিয়ে কোথাও ঘুরতে যাই, করতে করতে তারপর আমি আসলে তাকে গল্পটা শেয়ার করি। আমি শুরুতেই গল্পটা কখনো বলি না। কিন্তু এরকমও ধরুন দেখা গেছে যে এই যে আপনি প্রসেসটা বললেন মেথড অ্যাক্টিং, এরকম হয়েছে যে মানে ওই প্রসেসটার মধ্যে দিয়ে, এটা আমি আপনার ছবির ক্ষেত্রে বলছি না, মানে জোকারের ক্ষেত্রে যেমন হয়েছিল, অভিনয় করতে করতে সে এতটাই ট্রমাটাইজড হয়ে যায়, ডিরেক্টর ওকে নিয়ে যায় যে শেষ পর্যন্ত সুইসাইড করে। এবং প্যাশন অফ জোয়ান অফ আর্কেও আমরা এরকম গল্প পেয়েছি যে যেরকম ভাবে ট্রিট করা হয়। তো এই দিকটার যেমন একটা খুব ভালো দিক আছে, আমরা অসাধারণ অভিনেতা পেয়েছি, মার্লন ব্র্যান্ডোর মতো, আল পাচিনোর মতো। আবার এখানে কিন্তু প্যাশন অফ জোয়ান অফ আর্কের ওই ঘটনাগুলো রয়েছে বা সুইসাইডও রয়েছে। তো এটার দুটো দিকেই রয়েছে। সেটা মানে এই জায়গাটা আপনি কিভাবে ডিল করেন যে আমি ওই জায়গাটা নিয়ে যাব, কিন্তু আবার একটা ব্যারিয়ারও রাখবো যাতে না তার মানসিকভাবে সেই রকম ভাবে বিপর্যস্ত হয়ে যায়। এই জায়গাটা আমার মনে হয় খুব শক্ত, কঠিন আপনার ডিরেক্টর। আমি সবসময় যেটা বলি পারফর্মারদেরকে যে লাইক আমার সাথে কোনো কাজ করতে আসলে, যেমন আমি বলছি যে এই ছবিটা করার পর যেন সে 2-3 মাস একটা ফ্রি টাইম রাখেন তার নিজের জন্য। কারণ সেটা লম্বা প্রজেক্ট করতে গেলে যেটা হয় যে শুটিং তো আর অনেক টাইম ধরে হয় না, বাট এই প্রসেসটা একটা শরীরে হজম করতে হয়। হ্যাঁ, সেটা একটা পারফর্মার জন্য খুব ডিফিকাল্ট, এটা আমার জন্য ডিফিকাল্ট। আমি যখন হাওয়া শেষ করি এবং আমি যখন আমার পরের সিনেমার জন্য মিটিং করি, তখন আমার মনে হচ্ছিল যে আমি আবার আরেকটা এরকম জার্নিতে যাচ্ছি, যেখানে আমি আরও কিছু মানুষকে নানা ধরনের কথায় এবং স্বপ্নে বিভোর করবো এবং তাকে ওই দিকে নিয়ে যাব। ছবিটা যখন করি তখন আমি আসলে ক্যামেরা এবং লাইটের ভিতর দিয়ে থাকি না, মানে মনিটর এগুলো আমি দেখি না, আমি অলওয়েজ পারফর্ম করতে দেখেন। হ্যাঁ, সো আমি ওটা পার্ট হয়ে থাকি। আমি যত ভিজুয়াল ডিজাইন ওটা অলওয়েজ সিনেমাটোগ্রাফার সাথে ডিল করি, অ্যান্ড দেন যখন শ্যুট হয় তখন পারফর্মটা কীভাবে হচ্ছে, ব্লকিংটা কীভাবে হচ্ছে, সেটাকে নিয়ে ব্যস্ত থাকি। তো যেহেতু আমি শরীরটা আমি বলি মন থেকে কিংবা মগজ থেকে অ্যাক্টিং করো, আমি ওটা বিশ্বাস করি না খুব।
আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংটা শরীর দিয়ে করতে হবে, খুব কনসিয়াস জায়গা থেকে অ্যাক্টিং হয় না, সাবকনসিয়াস জায়গা থেকে অ্যাক্টিংটা হয়, গানও হয়। সো অ্যাক্টরকে ওই সাবকনসিয়াস রিয়েলিটির ভিতর দিয়ে নিয়ে যেতে হয়। সো আমিও ওরকম একটা সাবকনসিয়াস রিয়েলিটিতে বিলং করি। সো ওইখান থেকে যখন বের হয়ে আসে ওটা একটু ডিফিকাল্ট, যে কারণে আমার কাছে মনে হয় যে আমি কোনোদিনও পরপর ছবি বানাতে পারবো, একটার পর একটা ছবি বানানো আমার জন্য খুব ডিফিকাল্ট। সো অ্যাক্টরের জন্য তো একটা খুব বড় পেশা, ওটার দায় নিতে পারতাম, আমি জানি না ওটা আমি নেই কিনা। আর আপনি কি মানে আপনি ট্রেন করেন, আপনার কোনো ট্রেনার এতদিন ধরে ওয়ার্কশপ করছো তারও থাকে? আচ্ছা, বেসিক শেখার জন্য যেটা থিয়েটারের যে বেসিক এক্সারসাইজ আর মুভমেন্টস অল, সেগুলোর জন্য আমি সবসময় একজনকে নিই। বাট যখন আমি হয় প্রতিদিন লাইক 2-3 ঘন্টা ওটা হয়, পরের 2-3 ঘন্টা আমি যেভাবে চাই সেইগুলো নিয়ে আমি কাজ করতে থাকি। সো সেটা আমার নানা রকম, আমার কিছু নিজস্ব ইয়ে আছে যে আমি এটা করতে চাই। সো ওইভাবে আমি আসলে পারফরমেন্সটাকে রেডি করি। ওটা সবসময় যে একই রকম হয় তা না। আমি অনেক সময় দেখা যায় যে চলো আজকে গান টান করি, তো ওইটাও আমার পার্ট অফ কোন ধরনের গান ওই সিনেমাতে করছি সেটা ওদেরকে পুশ করায়, ওই ধরনের গান শুনে দিয়ে থাকি, ওদেরকে বিশ্বাস করায় যে এই গানটা ওদের শুনতে, এবং এটাতে একটা খুব অ্যাটাচড হয়ে যায় বোধহয় সবাই 6 মাস ধরে। তখন ও নিজেই অন্য গান শুনতে ওর ভালো লাগে, তখন ওটাই শুনতে হয়, কারণ ও নিজেই বিশ্বাস করতে থাকে এই গানটা ওর ভালো লাগতেছে। এটা তো ভালো লাগার একটা অদ্ভুত জিনিস আছে। আপনাকে যদি বলা হয় যে সিনেমাটা আপনার সবচেয়ে পছন্দের বন্ধুটা এসে বলে এই সিনেমাটা খুব সুন্দর দেখিস, তখন আসলে আপনার ছবিটা অতটা ভালো না লাগলেও ভালো লাগবে। এটা একটা ফিলিং, মানে কে আপনাকে বলছে সেটার উপরে আপনি নির্ভর করে। ভ্যান গগের পেইন্টিং এত বিখ্যাত হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটাকে কে স্বীকৃতি দিল, না হলে তো ওই পেইন্টিংটা গণমানুষ বোঝে না। তো আমি বলবো না যে ভ্যান গগের মতো আরো 5 জন শিল্পী যারা মরে যেয়ে বিখ্যাত হয়নি। সো আর্ট হচ্ছে কোনো না কোনো ভাবে, লাইক ভ্যান গগের সানফ্লাওয়ার কেউ একজন স্বীকৃতি দিয়েছে, যে কোনো ছবি হোক, মোনালিসাকে কেউ একজন বলেছে এটা মোনালিসা, তখন ওটার ভিতরে অনেক কিছু দেখতে পেয়েছে মানুষ। সিনেমাও কিন্তু তাই। হ্যাঁ, যেমন ক্লাসিক্যাল হলিউডের বিভিন্ন ছবিকে একসময় ফ্রেঞ্চ নিউ ওয়েভের ক্রিটিকরা স্বীকৃতি দিয়েছে বলে একটা প্রচুর লোকজন আবার ক্লাসিক্যাল হলিউড দেখা শুরু করেছে। নইলে তো ক্লাসিক্যাল হলিউডের ছবি হচ্ছে, হলিউডের ছবি হচ্ছে। এখন ক্লাসিক্যাল সেই ওই সিনেমাগুলো আবার রিক্রিয়েট হচ্ছে, রেস্টোর হচ্ছে, সেগুলো আবার নিউ জেনারেশন ছবিগুলো দেখছে। আর একটা তো অত ভেবে ছবি বানায়, অত ছবি বানাতে ভালো লাগছে, বানাচ্ছে পরে একটা সময় স্বীকৃতি। ঠিকই আপনি এটা। তো এই সূত্রেই বেসিক্যালি আরেকটা কথা বলার, চঞ্চল চৌধুরী তো এখানে স্টার। এবার আপনি কি চঞ্চল চৌধুরীর সাথেও একই পদ্ধতি গেছিলেন? কারণ উনি 6 মাস এতটা সময় কি দিতে পেরেছিলেন আপনার ছবির জন্য অন্যান্য কোনো কাজ না করে? চঞ্চল ভাই, প্রথমত চঞ্চল ভাইয়ের সাথে আমার এটা ফার্স্ট কাজ। হ্যাঁ, কিন্তু ওনার সাথে আমার পরিচয় ছিল দীর্ঘদিনের। উনি আমার ফাইন আর্টসের বড় ভাই, উনি চারুকলা করেছেন। সেখানে ওনার সাথে আমার পরিচয় হয়নি, পরিচয় হয়েছিল কাজের সূত্রে বিভিন্ন সময়। চঞ্চল ভাই আমাকে পছন্দ করতেন, আমি ওনাকে পছন্দ করতাম। চঞ্চল ভাইকে হওয়ার কথা বলি 17 দিকে। তারপর যখন আমরা 19-এ হওয়া শুরু করি, তখন চঞ্চল ভাইকে আমরা বলি যে আমার 4-5 মাস একটা ডেডিকেটেড টাইম লাগবে, 5-6 মাস। তো চঞ্চল ভাই দেওয়া শুরু করে, কিন্তু চঞ্চল ভাই সেই টাইমে উনি অন্য একটা সিনেমার অফার পায় না, ওই কাজটা করার কথা থাকে আগেই। সো ওইখানে একটা হ্যাম্পার হয়, এবং তখন আমাদের রিহার্সাল চলছিল। বাট তার আগে পিছিয়ে চঞ্চল ভাই রেগুলার টাইম দিতেন, মানে হচ্ছে ওনার তো যেহেতু ওনার অনেক শুট থাকতো, সো উনি হচ্ছে আমাকে বলেই রেখেছিলেন যে সুমন আমার 7 দিন যদি 4 দিন শুট থাকে, বাকি 3 দিন তো। ওইভাবে আমরা টাইম বের করতাম। চঞ্চল ভাই আর সুমন আনোয়ার ওনারা হয়তো রেগুলার পারতেন না, বাকি টিম পুরো টাইম অ্যাক্টিভ ছিল। আরেকটা জিনিস, সেটা আপনি বলেছেন যে আপনি ছবিতে, বিশেষত হাওয়ায়, চঞ্চল চৌধুরী ছাড়া আমি বলছি, আপনি খুব পরিচিত মুখ দেখাতে চাননি। তার একটা বড় কারণ হচ্ছে যে গল্পটা সাধারণ মাঝি মল্লাদের গল্প, সেখানে যদি খুব পরিচিত স্টারকে আমরা দেখি বিভিন্ন চরিত্রে, তাহলে হয়তো ওই গল্পটা ততটাও আমাদের কাছে বাস্তবোচিত লাগবে না। কিন্তু মানে চঞ্চল চৌধুরীর ক্ষেত্রে সেটা একটা এক্সেপশন ছিল। মানে এই জায়গাটা কেন আপনি বলুন একটু। মানে চঞ্চল ভাইয়ের ক্ষেত্রে মানে এটা চাইনি, মানে ওটা এরকম না যে প্রথমত যারা অ্যাক্টিং করছেন তাদেরকে আমি নিতে চাইনি, এরকম জায়গা থেকেও না। আবার একটা জায়গা ছিল যে সিনেমাতে যখন একটা বোটের ভিতরে, তখন অনেকগুলো স্টার কাস্ট, একটা প্রবলেম হয়ে যায় যে ফেস দেখছি উনি, তখন এটা উনির গল্প হয়। তো ওইটার থেকে প্রথমে বেরোনো। এখন চঞ্চল ভাইয়ের ক্যারেক্টার যেটা, ওই ক্যারেক্টারটা আমরা কোনোভাবেই, ওই ক্যারেক্টারটার কার্ভ এত ডিফিকাল্ট ছিল যে ও শুরু হয় একটা জায়গা থেকে, মাঝখানের ওর ক্যারেক্টার একটা জায়গা থেকে শেষে আবার আর একটা জায়গায় চলে যায়। সেটার জন্য আমাদের একটা ঠিকঠাক মেথড, একটা দরকার ছিল, যার অ্যাক্টিং এর অনেক লম্বা জার্নি আছে।
আবার আমাদের বয়সের একটা ফ্যাক্টর ছিল যে আমরা যে এজটা চাচ্ছি সেই এজে আমরা একটা নতুন কেউ এত বড় একটা ক্যারেক্টার আমি তাকে প্লে করানো এটা ডিফিকাল্ট ছিল। সবকিছু মিলেই আমরা চঞ্চল ভাইকে চুজ করি। বাকি চরিত্রের ক্ষেত্রে আমরা সেটা মনে করেছিলাম যে যাদেরকে স্ক্রিনে দেখা যায় না, অল্প অ্যাক্টিং করেছে কিংবা করেনি, তাদেরকে আমরা নিতে চাইছি যেন ওইটা ব্যালেন্স করা যায়। সেই ক্ষেত্রে যেটা হয় যে হাওয়া রিলিজের আগেই অন্য সবাই অন্যান্য কাজের ভিতর দিয়ে হাওয়া শুট করে আসার পর কোভিডে আটকা পড়ে যায় ছবিটা। ওটিটিতে যেমন তুষি ওর কাজ হিট করে যায়, রাজের একটা দুটা কাজ হিট করে যায়, তারপর নাসির ভাই এর আমাদের সোহেল মন্ডলের তাকদির হিট হয়ে যায়। এই সবই কিন্তু হাওয়ার পরে, এবং হাওয়া করে এসে এরা বিভিন্ন কাজ করে। সেটা করতে চেয়েছিলাম, সেটা হয়নি, বাট ঠিক আছে, নাইস, আর একটা কোনোভাবে করেছি। এবং আরেকটা জিনিস, এটা আমার দেখার অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে অন্যান্যরা যেমন নাসিরুদ্দিন খান বা সোহেল, ওদের তো আমাদের দেশে অতটাও ওরা এখনো পরিচিত নয়, কিন্তু চঞ্চল চৌধুরীকে আমাদের ওখানে সবাই চেনে, মানে উনি একজন ভীষণই পপুলার এবং স্টার, এবং উনি এসেছিলেন নন্দনে আমাদের শোটার সময় এবং একটা সবার সাথে খুব ভালো ইন্টারাকশন করেছিলেন। তো যখন হলে ছবিটা দেখছি আমরা, আমি দুবার দেখেছি ছবিটা হলে, এবং দুবারই এই বিষয়টা হয়। অনেক জায়গায় মানে শেষের দিকে যখন সবাইকে খুন করে দিয়েছে, ওর চঞ্চল চৌধুরী রয়েছে এবং ওনার সাথে রয়েছেন হচ্ছে নাগু, মানে নাসিরুদ্দিন খানের যে চরিত্রটা, ওরা দুজন যখন রয়েছে কয়েকটা জায়গায় খুব গ্রস হাসি দিচ্ছিলেন চঞ্চল চৌধুরী। মানে ওর ওই শেষ সম্বল যে পাখিটাকেও পুড়িয়ে খেয়ে নিয়েছে, এবং কিরে নাগু খাবি, ভয় লাগছে বলে চঞ্চল চৌধুরীর অনেকগুলো ক্লোজ আপ ছিল। অ্যাকচুয়ালি ওই ক্লোজ আপ গুলো কিন্তু খুব একটা সেলিব্রেট করবার মতো বা হাততালি দেওয়ার মতো ক্লোজ আপ নয়, ওগুলো দেখে লোকের ভয় করবার কথা। ওনার মুখটা যেরকম বা গল্পটা যেদিকে এগোচ্ছে তাতে লোকের একটা ভয়ের উদ্রেক হওয়ার কথা। কিন্তু জাস্ট বিকজ ওইটা চঞ্চল চৌধুরী, যখন ওনার ক্লোজ আপে একটা গ্রস কথা বলছেন, লোকে কিন্তু পুরো সিনেমা হল জুড়ে হাততালি দিচ্ছে। এটাই আমি বলছি যে কোথাও একটা গিয়ে তখন চঞ্চল চৌধুরীর চাঁদ মাঝিকে ছাপিয়ে গেছেন ওনার স্টার পার্সোনাটা। এটা হয়তো হওয়ার উদ্দেশ্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এটা ঘটেছে আর কি আমাদের। না, ওটা অবশ্যই উদ্দেশ্য ছিল না, দেখতে গিয়ে সেটা অনেকগুলো কারণে হচ্ছে। ভয় পাইছি ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রেলারের লাস্ট শট ছিল, সো ভয় পাইছিস এই শব্দটা কিংবা এই ডায়লগটা হিট করে যায় হাওয়া রিলিজের আগেই, ম্যাসিভ হিট করে যায়। কারণ হচ্ছে যে ফেসবুকে তখন সবাই স্ট্যাটাস দিচ্ছিল বিভিন্ন কিছু লিখে ভয় পাচ্ছিস, সো এই ভয় পাচ্ছিস শব্দটা ম্যাসিভ হিট করার কারণে ওই সিকোয়েন্সটা যখনই আসে তখন মানুষ এমনিতেই জানে যে এই সিকোয়েন্সে এই ডায়লগটা আছে, সো মানুষ হাততালি দেওয়া শুরু করে। এটা মানুষের এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার, যেহেতু ওই যে পরিচিত জিনিস ওর কমন করছে যে আচ্ছা এই ডায়লগটা ওই সিনে আছে, ওরকম একটা বিষয়। যেমন এখন একটা সিনেমা হয়েছে তুফান, ওই সিনেমাতে ওই ভয় পাইছিস রে সাথে লাগাই দেবো ওই শব্দটা, কারণ এই ডায়লগটা এত হিট, তখন চঞ্চল ভাই সিনেমাতে ওই এই ডায়লগটা রিপিট করছে। সো এটার কারণটা আমার কাছে মনে হয় যে এই ডায়লগটা বহু বছর ধরে কোন সিনেমার ডায়লগ এরকম ম্যাসিভ হিট হচ্ছিল না। সো মানুষজন কিন্তু ডায়লগ হিট হওয়া এই অঞ্চল, মানে আমি জানি কলকাতা বাংলাদেশের সিনেমাতে, ইভেন সারা পৃথিবীতে ডায়লগ হিট হওয়ার একটা ব্যাপার থাকে, একটা ডায়লগ হিট হইতে হয়। ওই যে হাততালি দেওয়ার ব্যাপারটা ওইটাই, যে ওই চঞ্চল ভাই এবং ওই ডায়লগটা এখন আসতেছে, এটাকে আমার মনে হয় ওটাকে সেলিব্রেট করে আর কি মানুষ। এইটা দেখার অভিজ্ঞতা খুব ভালো, যখন একটা হল ভর্তি দর্শক হাততালি দিচ্ছে এবং রেসপন্ড করছে স্ক্রিনের সাথে, এইটা দেখার অভিজ্ঞতা একদিক থেকে ভালো। কিন্তু এটা আমার কোথাও গিয়ে মনে হয় যে যেহেতু ছাপিয়ে যায়, চরিত্রটাকে থাকে না, স্টার ছাপিয়ে যাচ্ছে কোথাও একটা স্টারের জন্য, তখন কোথাও একটা গিয়ে মনে হয় যে একটু হলেও ব্যাহত হচ্ছে। সিনটা আলাদা, মানে সিনটা সিনেমার মধ্যে কিন্তু সিনটা আলাদাও সিনেমা থেকে, এই জিনিসটা খুব এক্সাইটিং। কিন্তু যদিও এটা আমাদের উদ্দেশ্য না, আপনাদের উদ্দেশ্য না, কিন্তু এটা হয়ে গেছে আর কি। তো আমি শেষ করি, শেষটা যেটা বলবো যে আপনি বলছিলেন যে আপনি সামনে আরেকটা ছবি শুটিং করছেন, এবং সেটাও আশা করি আরো 2 বছর কি 3 বছর পর আমরা দেখতে পাবো। সেটা নিয়ে আপনি কি বলবেন? এবং সেটাতে আপনি বলছিলেন সেটাতেও একটা মিথের গল্প আছে, যেটুকু আপনি এখন বলতে চান সেটুকুই, এবং কবে দেখতে পাবো সেটা নিয়ে খুব একটা আমার কিছু বলার নেই, কারণ এটা বলতেও চাই না। ওইটা আমরা কাজ চলছে, প্রিপারেশনের কাজ চলতেছে, স্ক্রিপ্ট রাইটিং চলছে, অনেক কিছুই চলছে বেশ 1-1.5 বছর ধরে। সো ওটা কবে দেখতে পারবো? নেক্সট ইয়ারে মনে হয়। নেক্সট ইয়ারে শেষের দিকে। মানে এটা কি আপনি মানে চরকির জন্য করছেন নাকি বড় ফিল্ম, বড় পর্দার জন্য? এইটুকুই বলবে না, আর ওখানেও একটা মিথ আছে। হ্যাঁ, ওটা একটা মিথ বললে অন্য কিছু মনে একটু এখানে রিলিজিয়ান পার্সপেক্টিভ আছে, যেটা নিয়ে আমি ডিল করছি। সো ওটা 2টা ক্যারেক্টারের গল্প, এটুকু বলতে পারি।
সিম্পল, আর একটু ঠান্ডা গল্প, হাওয়ার থেকে, মানে হাওয়ার থেকে আরো নির্জনতার গল্প। সেটা কি ঢাকা শহরেই নাকি বাইরে? ঢাকা শহরে, এটাও একটু বিচ্ছিন্ন জনপদে, বাংলাদেশে। বাংলাদেশে শহরের গল্প না, বাইরের গল্প। ঠিক আছে, অল দ্য বেস্ট আপনার সামনের কাজের জন্য। থ্যাংক ইউ। কথা বলে অনেক আনন্দ পেলাম অনেকদিন পর। আমি ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের এই পডকাস্টটি আপাতত এখানেই শেষ। আশা রাখবো শ্রোতারা আমাদের পরবর্তী পডকাস্টের অপেক্ষায় থাকবেন। কি থাকবেন তো? আমাদের এই পডকাস্টটি কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট সেকশনে, কারণ আপনাদের মতামত আমাদের জন্য খুব জরুরি। আচ্ছা, আর কার কার সাথে এইরকম সিনে আড্ডা শুনতে আগ্রহী আপনারা, সেই কথাও কিন্তু লিখতে পারেন নির্দ্বিধায়। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সমস্ত কাজের আপডেট পেতে গেলে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল countershot_filmwebzine চলে যেতে পারেন। আর আমাদের কাজ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।